আসসালামু আলাইকুম। আমি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। সম্ভবত প্রফেসর ইউনূস তিনি এস্টাবলিশমেন্ট বলবো না, আমি বলবো যে এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, সেই জন্যই তার দৃষ্টি আকর্ষণ করছি। ইনফ্যাক্ট গত যদি 15 বছর নাও বলি, অন্তত 10 বছর ভীষণভাবে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে অনেক শত শত উপযুক্ত কর্মচারীদেরকে। আমি বিশেষ করে বলবো যারা অনেক বেশি ডিজার্ভিং ছিল, প্রমিজিং ছিল, অনেক বেশি পোটেনশিয়াল যাদের মধ্যে ছিল, অথবা যারা একটু ভিন্ন মতাবলম্বী পলিটিক্যালি ছিলেন, তাদেরকে একেবারেই স্ট্র্যান্ডেড করে রাখা হয়েছিল। তাদেরকে প্রমোশন দেওয়া হয়নি বললেই চলে। দীর্ঘ চাকরি জীবনে আমি দেখেছি অনেক কর্মকর্তা সিনিয়র রেসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে রিটায়ারমেন্টে গেছেন, অনেক কর্মকর্তা ডেপুটি সেক্রেটারি হিসেবে রিটায়ারমেন্টে গেছেন। একসাথেই কাজ করেছি। অনেকে জয়েন্ট সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন, তো অনেকে এডিশনাল সেক্রেটারি পর্যন্ত হয়েছেন। তো যাদের ইনফ্যাক্ট সচিব হওয়ার যোগ্যতা সব দিকেই ছিল। তো আমি আমার চাকরি জীবনে দেখেছি বেশিরভাগ এডিশনাল সেক্রেটারি যারা হয়েছেন তাদের বেশিরভাগেরই এডিশনাল সেক্রেটারি হওয়ার কোনো যোগ্যতা আমি দেখি নাই। তবে যারা ডেপুটি সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে আটকে রাখা হয়েছিল নানান উছিলায়, তাদের মধ্যে অনেককেই আমি দেখেছি অনেক চৌকস অফিসার, অনেক মেধাসম্পন্ন অফিসার, এবং তারা অনেস্ট অফিসার। তো এই সমস্ত কোনো কিছু বিবেচনায় আনা হয়নি গত 10 বছর। তাই সরকারের কাছে আমার বিনীত নিবেদন এই যে এখন অতি জরুরি ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া উচিত যে গত 10 বছরে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের নামের তালিকা সুষ্ঠুভাবে প্রণয়ন করতে হবে। যারা সিনিয়র রেসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ডেপুটি সেক্রেটারি হতে পারে নাই, তাদের নামের তালিকা তৈরি করতে হবে। তাদেরকে সময় মতো যদি তারা প্রমোশন পেত, দেখা যেত যে তার 3-4 বছর পরে জয়েন্ট সেক্রেটারি হতেন। সময় মতো প্রমোশন দিলে দেখা যেত তারও 3-4 বছর পরে তারা এডিশনাল সেক্রেটারি হতেন। এরকমভাবে কাল বা ইয়ার্স গণনা করে কত শত অফিসার কীভাবে বঞ্চিত হয়েছে তাদের নামের তালিকা সুষ্ঠুভাবে প্রণয়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় যেন অনতিবিলম্বেই তাদেরকে পদোন্নতি দিয়ে দেন। এই পদোন্নতির সাথে কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না। এখানে সরকারের কোনো টাকা পয়সার সংশ্লেষ নাই। সরকার এটা অনায়াসেই দিতে পারে। যাদেরকে দেয়া হবে এদের মধ্যে যারা এখনও বেঁচে আছেন তারা শান্তি পাবেন, তাদের পরিবার একটা সম্মান ফিরে পাবে, তারা সমাজে মাথা উঁচু করে চলাফেরা করতে পারবেন। কারণ যিনি বিসিএস ক্যাডার কর্মকর্তা, তিনি ডেপুটি সেক্রেটারি হিসেবে রিটায়ারমেন্টে গেছেন, শুনতেই তো খারাপ লাগে। অনেকে যারা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে রিটায়ারমেন্টে গেছেন তাদের তো আমার মনে হয় না আর মুখ দেখাবার কোনো জো আছে। জয়েন্ট সেক্রেটারি যারা হয়েছেন তারা কোনো রকমে আছেন বলতেও তারা সংকোচ করেন, দ্বিধাবোধ করেন। তো এরকম কেন হবে? অন্তত এখন যেহেতু এই ইন্টারিম গভর্নমেন্ট, বিপ্লবী সরকার, ওনাদের উচিত পুঙ্খানুপুঙ্খভাবে এই জনপ্রশাসনকে নির্দেশ দেয়া যেন এই নামের তালিকাগুলো তৈরি করা হয় এবং এই অনতিবিলম্বেই তাদেরকে পদোন্নতি প্রদান করা হয়। এই পদোন্নতি শুধু তাদের মুখকে উজ্জ্বল করবে না, দেশের মুখকে উজ্জ্বল করবে না, এই ইন্টারিম গভর্নমেন্টের মুখকে উজ্জ্বল করবে। এবং যারা পদোন্নতি পাবেন তারা জানবেন সত্যিকার অর্থেই ইন্টারিম গভর্নমেন্ট তাদের জন্য অনেক কিছুই করেছেন। আমার 2 নম্বর বক্তব্য হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আজকে 6-7 দিন হয়ে গেল ইন্টারিম গভর্নমেন্ট বসে গেছেন, কিন্তু এখনও সরকারে, আমি যদি শুধু একটার কথাই বলি, যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে উঁচু পদে যারা রয়েছেন সেখানে কিন্তু কোনো সংস্কারই এখন পর্যন্ত হাত দেন নাই। এই যারা সিনিয়র সেক্রেটারি আছেন কীভাবে তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, যারা সেক্রেটারিজ আছেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, যারা এডিশনাল সেক্রেটারি আছে তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, যারা জয়েন্ট সেক্রেটারি আছে তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন। ভালো করে দেখে যাচাই বাছাই করে যাদেরকে চাকরিতে রাখা যায় রাখবেন, যাদেরকে চাকরিচ্যুত করা যায়, গোল্ডেন হ্যান্ডশেক করা যায় তাদেরকে গোল্ডেন হ্যান্ডশেক করে দেন, রিটায়ারমেন্টে পাঠিয়ে দেন। কারণ দেশে সরকারি কর্মকর্তা অথবা দেশে উপযুক্ত জনবলের, হিউম্যান রিসোর্সেসের কোনো অভাব নাই।
প্রয়োজন হলে আপনি 1 বছর 6 মাস, 1 বছর 2 বছরের জন্য কন্ট্রাকচুয়াল সার্ভিসে উপযুক্ত মানুষ যারা আছেন তাদেরকে সেই সমস্ত পদে বসান। এটা যদি আপনারা না করতে পারেন তাহলে এখানে একটা বিরাট ব্যর্থতা চলে আসতে পারে। কারণ যারা সুযোগ সন্ধানী, যারা বিগত সরকারের সমস্ত বাটার ক্রিম খেয়েছেন এবং যারা অন্যকে বঞ্চিত করেছে, তারা কিন্তু এখনও সম্পূর্ণভাবে বহাল তবিয়তে আছে। তারা শুধু ঘোপে ঘাপে মিটিং করছে, তারা নিজেদের মধ্যে নিজেরা নেটওয়ার্কিং করছে এবং একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে কথা বলছে। ফলে আপনি কিন্তু এদের এই ব্যূহ ভাঙতে পারবেন না। এই গ্রুপকে ভেঙে দিতে হবে, না হলে কিন্তু আপনারা সুষ্ঠুভাবে আপনাদের উপরে ন্যস্ত যেই কার্যাদি সেগুলো কিন্তু আপনারা সমাধান করতে পারবেন না, বাস্তবায়ন করতে পারবেন না এবং কোনো সিদ্ধান্তও নিতে পারবেন না। তো আমি মনে হয় কথা যা বলার, আমার কথাগুলো বলা হয়ে গেছে, আজকে এখন আর বাড়াবো না। তবে রিফর্মের ব্যাপারে আমি কিছু কথা বলেছিলাম, সেই রিফর্মগুলো কিন্তু আপনাদের অতি জরুরি, অতি সত্বর করতে হবে। আপনারা দুর্নীতি দমন কমিশনকে রাখবেন কি রাখবেন না, সেটাকে রিফর্ম করবেন কি না, সিদ্ধান্ত অনতিবিলম্বে নিতে হবে। পিএসসিকে কীভাবে রাখবেন, কীভাবে রিফর্ম করবেন, চিন্তা করুন, করে ফেলুন। আপনারা ইলেকশন কমিশনকে অনতিবিলম্বে রিফর্ম করে ফেলুন। আপনারা ডিজিএফআইকে অনতিবিলম্বে রিফর্ম করুন। আপনারা আনসার ভিডিপিকে অনতিবিলম্বে রিফর্ম করুন। পুলিশ সার্ভিসকে রিফর্ম করুন। যেখানে যেখানে রিফর্মেশনের প্রয়োজন আছে সেখানে হাত দেন, করেন, কাজ শুরু করে দেন। আমার মনে হয় এগুলো 7 থেকে 10 দিন, 15 দিন, 20 দিনের বেশি লাগার কথা না। তো এগুলো করে ফেলেন, আমার মনে হয় সবাই হ্যাপি থাকবে। তা এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।